করতে চাই না, আমার সময় যথেষ্ট দাম আছে। আর অসৎ ছেলেদের তো আমি একদমই মানে মানে একটুও মানে মানে তাদেরকে আমি এন্টারটেন করি না। সারা পৃথিবীর লোক চোর, কিন্তু আমি আমি আমার কোনো চোর ছাত্রকে আমি মানে চোখের সামনে দেখতে চাই না। আচ্ছা বলো, তাহলে প্রথমে আমরা ডাউটস গুলোকে দেখি। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে ওই এর একটা আরিয়ানের একটা ডাউট ছিল একটু অন্য কনটেক্সটে, সেটা আমি একটুখানি প্রথমে বলে নিই। সেটা হচ্ছে ও মানে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে কথাবার্তা বলছে। মানে প্রথম কথা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আমি একটু আধটু কথাবার্তা বলে দিই। ডিগ্রিজ অফ ফ্রিডম এটা আসলে আমাদের মানে আজকের ক্লাসেই লাগবে। যেহেতু কোশ্চেনটা করলাম, আমি সঙ্গে সঙ্গে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করি। একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, আচ্ছা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তোমার বেসিক্যালি ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট configuration of motion. It is the total number of independent configuration of motion. মানে তুমি যদি কোনো একটা পার্টিকুলার মোশনের ছবি আঁকতে পারো, তা তুমি দেখো যে কতগুলো তুমি ওরকম ইন্ডিপেন্ডেন্ট ছবি আঁকতে পারছো যার সঙ্গে একটার সঙ্গে আরেকটা যার কোনো মিল নেই আর কি। সেটা হচ্ছে এক একটা কনফিগারেশন অফ মোশন। যেমন ধরো তুমি যদি ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বলো, তাহলে একটা পার্টিকেল আরবিট্রারি ডিরেকশনে মুভ করতে পারে বটে, কিন্তু এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন, এই তিনটে ডিরেকশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। হ্যাঁ, এখানে এক্ষেত্রে তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, এরকম আর কি। তাহলে এবারে আমি জাস্ট যেটা বলি সেটা হচ্ছে যে এই যে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশনস, এইটাকে আরেক রকম করে করা যায়। ইন আদার ওয়ার্ডস কি করা হয়, মানে অন্যভাবে এরকম ভাবে বলা হয় যে ধরো তুমি কোন একটা পার্টিকুলার এনার্জিকে কতকগুলো টার্মের যোগফল হিসেবে লিখছো, যেখানে প্রত্যেকটা টার্ম আইদার কোঅর্ডিনেট তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল অথবা ভেলোসিটি কম্পোনেন্ট তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এটা হচ্ছে যে if we can write the energy of a particle বা মলিকুল যাই বলো না কেন, এনার্জি অফ এ মলিকুল মলিকুল ইন টার্মস অফ মানে মানে আচ্ছা ইন টার্মস অফ না করে, if we can write the energy of a molecule as a sum of terms each of which is proportional to each of which is proportional to either components of position or velocity, then each term is a ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে কি না, তুমি যদি কোনো একটা পার্টিকুলার মলিকুলার এনার্জিকে কতগুলো টার্মের যোগফল হিসেবে লিখতে পারো, যেখানে প্রত্যেকটা টার্ম হচ্ছে আইদার পজিশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল অথবা ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে প্রত্যেকটা টার্ম হচ্ছে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি দু রকম করে ভাবতে পারো।
এই পরের পার্টটা মোটামুটি ভাবে ফিজিসিস্টরা বলে, পরের যে ডেফিনেশন, আর প্রথমের ডেফিনেশনটা কেমিস্টরা বলে। কেমিস্টরা না তোমার মানে ফিজিক্সের লোকেরা ওরা অঙ্ক টঙ্ক বড্ড কষে, আর কেমিস্ট্রির লোকেরা তারা না বেশ ছবি টবি সুন্দর আঁকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যদি ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো দেখো, ৩ রকমের ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে তুমি যদি কোনো একটা পার্টিকুলার মলিকুলে কত রকমের মোশন থাকে তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবে যে মলিকুলার মোশন, একটা মলিকুলে কত রকমের মোশন থাকে না, মোটামুটিভাবে ৩ রকমের মোশন নিয়ে আমরা ইন্টারেস্টেড, যেগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন হলে তার করসপন্ডিং একটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। রোটেশনাল মোশন, আর হচ্ছে তোমার ভাইব্রেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, এই ৩ রকমের মোশন থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ট্রান্সলেশনাল মোশন তার রিলেটেড যে এনার্জিটা, মানে এর এইখান থেকে যে করসপন্ডিং এনার্জিটা পাবে সেটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি। অনেক সময় ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বলতে পারো, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এইখান থেকে পাবে রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর এইখান থেকে পাবে তুমি ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যদি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিটা ভালো করে দেখো, কাইনেটিক এনার্জি কেমন করে লেখো, ট্রান্সলেশনাল আমি এইভাবে বলছি, সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ডব্লিউ স্কোয়ার। মানে যদি তোমার ধরো অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটা হাফ এম সি স্কোয়ার। এবারে এই যে স্পিডটা ৩টে কম্পোনেন্ট আছে, এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটিটা হচ্ছে ইউ, ওয়াই ডিরেকশন ভেলোসিটিটা হচ্ছে ভি, আর জেড ডিরেকশন বরাবর ভেলোসিটি ডব্লিউ হয়। তাহলে তুমি দেখো এনার্জিটাকে তুমি ৩টে টার্মের যোগফল হিসেবে লিখলে, যেখানে প্রত্যেকটা টার্ম ভেলোসিটি কম্পোনেন্টের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। সেই জন্য এক্ষেত্রে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ট্রান্সলেশনাল, সেই সংখ্যা কত হলো? সেই সংখ্যা হচ্ছে ৩টে হলো। ঠিক আছে? আচ্ছা, এবার রোটেশনাল কাইনেটিক এনার্জি দেখো। রোটেশনাল কাইনেটিক এনার্জি তুমি কি করে লিখবে? ধরো ই রোটেশনাল সেটা হচ্ছে হাফ, ধরো আই এ ওমেগা এ তার স্কোয়ার প্লাস হাফ আই বি ওমেগা বি তার স্কোয়ার প্লাস হাফ আইসি ওমেগা সি তার স্কোয়ার, যেখানে আই এ আই বি আইসি হচ্ছে ৩টে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এই ওমেগা, এগুলো ওমেগা, ওমেগা এ ওমেগা বি আর ওমেগা সি তারা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওই তোমার এ অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য, বি অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য এবং সি অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য। আচ্ছা, এবার ধরো আমি একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছি, ধরো একটা ডায়াটমিক মলিকুল তুমি কনসিডার করলে। ঠিক আছে? এখানে একটা মাস পয়েন্ট আছে, এখানে একটা মাস পয়েন্ট আছে। তাহলে মলিকুলটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করতে পারে, সেটাকে এ অ্যাক্সিস বলা হচ্ছে। মলিকুলটা সেন্টার অফ মাস যদি হয় তার বরাবর রোটেট করতে পারে, সেটাকে বি অ্যাক্সিস বলা হচ্ছে। আর একটা ধরো তার এর পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা সেই বরাবর সে রোটেট করতে পারে, সেটাকে ধরো তুমি সি অ্যাক্সিস বলছো। এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস এইটা। ঠিক আছে? তাহলে এবারে এ অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এ হয়, বি অ্যাক্সিস বরাবর যদি আইবি হয় এবং সি অ্যাক্সিস বরাবর যদি আইসি হয়, এবং তার করসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি গুলো ওমেগা এ ওমেগা বি এবং ওমেগা সি হয়, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি এইটা হয়। এবং সেই জন্য দেখো তোমার এক্ষেত্রে এই রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এফ রোটেশনাল, সেটা হয়ে গেল কত? ৩টে। আর এবারে দেখো একটা স্পেশাল কেসে, স্পেশাল কেসে ফর লিনিয়ার মলিকুল, লিনিয়ার মলিকুল এই আই এটা 0 হয় বলে তোমার, মানে আই এটা 0 হয় কেন একটু বলে নি প্রথমে। যে দেখো তুমি যদি
লিনিয়ার মলিকুল হয়, মানে এমনিতে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, ধরো একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের অ্যাবাউট একটা মাস পয়েন্ট ধরো তোমার রোটেট করছে। তো এবারে মাস পয়েন্টটা ধরো এইটার মাসটা m1, তার দূরত্ব যদি r1 হয়, এই মাসটা ধরো m2, তার দূরত্ব যদি r2 হয়, এই মাসটা হচ্ছে m3, তার দূরত্ব যদি তোমার r3 হয়, তাহলে আইটা কত না m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 ডট, অর্থাৎ এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারো সামেশন ওভার i mi ri স্কোয়ার। তার মানে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে তার উপরে নির্ভর করবে যে এই যে ইন্ডিভিজুয়াল মাস পয়েন্টগুলো, হ্যাঁ, তাদের দূরত্বটা অ্যাক্সিসের অ্যাবাউটে কতটা। আচ্ছা, তুমি এবার দেখো যে যদি কোনো কারণে এই যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে মাসগুলোর দূরত্ব মানে পারপেন্ডিকুলার দূরত্ব যদি 0 হয়ে যায়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? কত হবে? 0 হয়ে যাবে তো, তাই তো? মানে যদি r1 r2 r3 ইত্যাদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা 0 হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি খেয়াল করে দেখো, একটা ডায়াটমিক মলিকুল ধরে নাও এই মাসটা হচ্ছে m1, এইটা ধরো তোমার m2, একটা ডায়াটমিক মলিকুল বা যে কোনো লিনিয়ার মলিকুলের ক্ষেত্রেই সত্যি। তাহলে এই যে অ্যাক্সিসটার কথা আমি এখানে বলছি, সেই অ্যাক্সিসটা যদি এই এ অ্যাক্সিস হয়, তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউট এই মলিকুলটা যখন রোটেট করবে, তখন এই অ্যাক্সিসের থেকে এই m1 এবং m2 মাস পয়েন্টের দূরত্ব কত? 0 নয়? কারণ অ্যাক্সিসটাতে মাসের ভেতর দিয়ে যাচ্ছে তো, ঠিক আছে? তাহলে তাহলে এই ডেফিনেশন অনুযায়ী যদি r1 r2 ইত্যাদি 0 হয়, তাহলে করসপন্ডিং মোমেন্ট অফ ইনার্শিয়া কতটা হবে? 0 হবে, তাই না? তখন দেখো তখন দেন তুমি দেখো রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে না, হাফ আই বি ওমেগা বি তার স্কোয়ার হবে প্লাস হাফ ওমেগা সি, হাফ আই সি এটা ওমেগা সি তার স্কোয়ার হবে, কারণ আই এটা 0 হয়ে গেল বলে এই টার্মটা রইল না। তাহলে এবারে তুমি এখানে খেয়াল করে দেখো, এর ক্ষেত্রে তখন রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হলো? 2 হয়ে গেল এটা। আচ্ছা, আর এবারে তুমি ধরো এবারে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আসছি বা ভাইব্রেশনাল মোশনের ক্ষেত্রে আসছি। দেখো, যেমন আমি ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি দেখলাম, এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জি দেখলাম, কিন্তু ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি বলবো না, ভাইব্রেশনাল এনার্জি ধরো। আচ্ছা, ভাইব্রেশনাল এনার্জি ধরো আমি ফর দ্য টাইমিং একটা ডায়াটমিক মলিকুল ধরছি, সেটা অনেক সহজ বলে, ডায়াটমিক মলিকুল। আচ্ছা, ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে মানে এরকম করে ব্যাপারটাকে ভাবো যে ধরো এ একটা মাস আছে, এ একটা মাস আছে, এদের মধ্যে যে বন্ডটা একটা স্প্রিং এর মতো এটা, এবারে তার যদি হয় সে কি করছে, ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে সে বেসিক্যালি তোমার ভাইব্রেট করছে, মানে কখনো তার স্ট্রেচিং হচ্ছে, কখনো কম্প্রেশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যখন তুমি এই ভাইব্রেশনাল এনার্জিটাকে লিখছো, তখন কিন্তু এর একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে। কাইনেটিক এনার্জি পার্টটা কত? তুমি হাফ এম ভি স্কোয়ার এইভাবেই লেখো, হাফ বা মিউ ভি স্কোয়ার এইটা, মানে এটা রিলেটিভ ভেলোসিটি একটা কিছু একটা থাকবে আর কি, আর মিউটা হচ্ছে রিডিউস মাস এইটা। এটা হচ্ছে তোমার জাস্ট কাইনেটিক এনার্জি পার্টটা। আর একটা থাকে পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে, যদি তুমি ধরে নাও এটা এসএইচও মডেল ওবে করছে আন্ডার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। সিম্পল হারমোনিক অসিলেটর যদি হয়, তার সে হুকস ল ওবে করে, যেখানে ফোর্সটা হচ্ছে মাইনাস কে এক্স হয় এবং করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ার হয়। দেখো খেয়াল করে, তাহলে এবারে তুমি যখন ছবি আঁকছো, তোমার মনে হচ্ছে কি এটা একটা পার্টিকুলার ভাইব্রেশন, তুমি এরকম ভাবে দেখিয়ে দিলে, কিন্তু খেয়াল করে দেখো যখন তুমি জাস্ট কতগুলো মানে টার্ম আছে, যেখানে প্রত্যেকটা টার্ম আইদার ভেলোসিটি কম্পোনেন্টের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল বা কোঅর্ডিনেটের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তখন তুমি দেখতে পাচ্ছ কি, দেখো অ্যাকচুয়ালি ছবি যখন আঁকলাম একটা ছবি, কিন্তু যখন তুমি দুটো টার্ম দেখছো তখন বেসিক্যালি দুটো টার্ম। তার মানে এইখানে চলে এলো কেমিস্ট কনভেনশন আর ফিজিক্স কনভেনশন। কেমিস্ট কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে একটা, কারণ এই ভাইব্রেশনের ছবিটা তুমি একরকম করে এঁকেছো। আর ফিজিক্সিস্ট কনভেনশনে যেহেতু তুমি এনার্জিটাকে দুটো টার্মের যোগফল হিসেবে লিখেছো, দুটো টার্মই হচ্ছে একজন কোঅর্ডিনেটের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, একটা ভেলোসিটি স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, সেখানে ফিজিক্স কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2।
ঠিক আছে, বুঝতে পারলে যে কেমিস্ট কনভেনশনে একটা লিনিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 1 আর ফিজিক্স কনভেনশনে হচ্ছে 2। কারণ তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশনস, অর্থাৎ এই যে তার মোশনটাকে তুমি আঁকছো, হ্যাঁ, এই যে এটা বলে সিমেট্রিক স্ট্রেচিং আর কি। হ্যাঁ, মানে যেখানে হচ্ছে এই বন্ডটা যখন এদিকে যাচ্ছে, এই বন্ডটা এদিকে আসছে, এই বন্ডটা যখন এদিকে আসছে, এই বন্ডটা তোমার এদিকে আসছে, এটা আর কি। ঠিক আছে, তো এই যে একটা ছবি দিয়ে তুমি এটাকে বুঝিয়ে দিয়েছো বলে এটা হচ্ছে তোমার একটা কনফিগারেশন অফ মোশনস। হ্যাঁ, মানে একটা স্প্রিং তোমার জাস্ট মানে বাড়া কমা করছে, বাড়া কমা করছে, বাড়া কমা করছে, এইটা আর কি। হ্যাঁ, সেটা। তো তার জন্য তুমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে ওই একটা কনফিগারেশন অফ মোশনস বলে কেমিস্ট কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 1 আর ফিজিক্স কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে, আচ্ছা এবারে দেখো, এবারে যদি এরকম হয় তো গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এই গন্ডগোলটা অ্যাভয়েড করার জন্য তুমি আলটিমেটলি যেটা করবে যে যে ধরো এই অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপল, সরি, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল equipartition principle, according to classical equipartition principle, at thermal equilibrium contribution to average energy is half kT per degree of freedom. তো পার ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি, তাহলে এইটা যখন তুমি বলবে না যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল আর থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ টেম্পারেচার যখন তোমার ফিক্সড হয়ে গেল, কন্ট্রিবিউশন টু অ্যাভারেজ এনার্জি ইজ হাফ কেটি পার ডিগ্রি অফ ফ্রিডম, এইখানে কিন্তু তোমাকে জাস্ট মানে তোমার রোটেশনের জন্য মানে ট্রান্সেকশনের জন্য হাফ কেটি ধরতে হবে, রোটেশনের জন্য হাফ কেটি ধরতে হবে, আর ভাইব্রেশনের জন্য তোমার হাফ কেটি ধরতে হবে অ্যাকর্ডিং টু ফিজিসিস্ট কনভেনশন। তাহলে এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফিজিসিস্ট কনভেনশন, ফিজিসিস্ট কনভেনশন এটা মানে প্রত্যেকটা ডিগ্রিতে ফ্রিডম, সেটা রোটেশন ট্রান্সলেশনাল হোক, রোটেশনাল বা ভাইব্রেশনাল হোক, প্রত্যেকে তোমার হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। আচ্ছা এবারে অ্যাকর্ডিং টু কেমিস্ট কনভেনশন, হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাভারেজ এনার্জি পার ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তোমার হাফ কেটি, অ্যাভারেজ এনার্জি পার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম সেটাও হচ্ছে হাফ কেটি, মানে একদম আগে যেটা ছিল সেরকমই, কিন্তু অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু তোমার কেটি। দেখো যেটা দিনের শেষে উত্তরটা একই বেরোবে, যে তুমি মানে ফিজিক্স কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এই যেমন ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে তুমি 2 ধরলে, কিন্তু প্রত্যেকে কন্ট্রিবিউট করছে হাফ কেটি করে, মানে ট্রান্সেকশন বা রোটেশনের দুজনের ক্ষেত্রে একই, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইব্রেশনের ক্ষেত্রে তুমি যদি ফিজিক্স কনভেনশন ধরো, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে হচ্ছে তোমার 2, কিন্তু প্রত্যেকে কন্ট্রিবিউট করছে হাফ কেটি করে, টোটাল কেটি হয়ে গেল। আর কেমিস্ট কনভেনশনে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 1, কিন্তু কন্ট্রিবিউট করছে কত না কেটি, তাহলে ফাইনাল উত্তরটা কিন্তু একই বেরোবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এবারে যেটা হচ্ছিল যে ধরো একটা এন অ্যাটমিক মলিকুল যদি হয়, এন অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে না টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম এটা 3n হয়। কারণ দেখো এন অ্যাটমিক মলিকুল যখন বন্ড তৈরি হয়নি তখন কিছু না, এনটা অ্যাটম ছিল, আর এক একটা অ্যাটমের কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, অ্যাটমের কিন্তু রোটেশন বা ভাইব্রেশন কিছু থাকে না। তাহলে এক একটা অ্যাটমে যদি 3টে থাকে তাহলে এনটা অ্যাটমের জন্য 3n, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n। তার মধ্যে এফ ট্রান্সলেশনাল হবে হচ্ছে তোমার 3টে, এফ রোটেশনাল হবে হচ্ছে তোমার 3টে, আর এ ভাইব্রেশনাল কত হবে? এ ভাইব্রেশনাল হচ্ছে তোমার 3n মাইনাস
6 হবে এইটা। এটা হচ্ছে কেমিস্ট কনভেনশন, মানে এটা হচ্ছে কেমিস্ট কনভেনশন আমি বলছি তোমাকে। মানে কেমিস্ট্রির লোকেরা যেটা করে, আমরা তো কেমিস্ট্রির লোক, কেমিস্ট কনভেনশন। আচ্ছা, কেমিস্ট কনভেনশনে জাস্ট এইটা ধরা হয় যে এন অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3n টা, তার মধ্যে ট্রান্সলেশনাল 3টে, রোটেশনাল 3টে, আর ভাইব্রেশন হচ্ছে 3n-6টা। এটা কখন না, এটা হচ্ছে এইটা কখন না, এটা হচ্ছে ফর নন লিনিয়ার মলিকুল, ফর নন লিনিয়ার মলিকুল। আর ফর লিনিয়ার মলিকুল কি হবে? তোমার ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তোমার 3টে, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2টো হয়ে যাবে, আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে 3n-5টা। এটা তাহলে কেমিস্ট কনভেনশনে এবারে যখন এনার্জি ক্যালকুলেট করবে তখন ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে, 3-এর 2 কেটি হলো, রোটেশনালটাও হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে, কিন্তু ভাইব্রেশনালটা কেটি করে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে তুমি যদি ধরো মানে এই পার্টিকুলার কেসে তুমি ওভারঅল এনার্জিটাকে ক্যালকুলেট করো, মানে টোটাল এনার্জিটা, সেটা হচ্ছে 3-এর 2 কেটি প্লাস 3-এর 2 কেটি প্লাস কিন্তু 3n-6 ইন্টু কেটি। মানে মানে যেভাবে করেছি তাতে হচ্ছে ট্রান্সলেশনাল গুলো হাফ কেটি করে, রোটেশনাল গুলো হাফ কেটি করে, কিন্তু ভাইব্রেশনাল গুলো কেটি করে কন্ট্রিবিউট করছে। আর এইখানে সেটা কত হবে? 3-এর 2 কেটি প্লাস কেটি প্লাস 3n-5 কেটি। তা তুমি এক কাজ করো, তুমি যখন তুমি কেমিস্ট্রিতে এই ধরনের জিনিসপত্রগুলো করবে তখন ওই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি এই ফর্মুলা থেকে বের করবে যে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3n, সেখানে ট্রান্সলেশন এবং রোটেশনে যতগুলো বাদ যাবে, নন লিনিয়ার মলিকুল হলে 6টা বাদ যাবে, লিনিয়ার মলিকুল হলে তোমার 5টা বাদ যাবে, বাকি যেটা পড়ে থাকবে এই পুরোটাই হচ্ছে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি লিখবে, এবং কন্ট্রিবিউশন টু অ্যাভারেজ এনার্জি সেটাকে কেটি ধরবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর ফিজিক্সিস্টরা যেটা করে আমি বললাম যে এখানে ওরা একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে যেহেতু একটা ভেলোসিটি কম্পোনেন্টের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল টার্ম আছে, একটা পজিশন কম্পোনেন্টের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল টার্ম আছে, এই দুটোকে এই দুটোর জন্য তার দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম ধরে। কিন্তু যদি দুটো ধরে না তাহলে যেটা হবে, মানে এটা কিন্তু ফিজিক্স কনভেনশনে করি, এই 3n-6 যেটা এইটা ইনটু 2 হয়ে যাবে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এনার্জি কন্ট্রিবিউশন হাফ কেটি করে হবে, তাহলে দিনের শেষে উত্তরটা একই বেরোবে। আর এই পার্টিকুলার ক্ষেত্রে 3n-5 ইন্টু 2 হয়ে যাবে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, কিন্তু এনার্জি কন্ট্রিবিউশন হাফ কেটে বেরোবে বলে দিনের শেষে উত্তরটা কিন্তু একই হয়ে যাবে। কি আরিয়ান, বোঝাতে পেরেছি যা যা জানতে চেয়েছিলিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছিস তো? এটা ঠিক আছে, বলো আর কিছু। দেখো আমি এইটা কিন্তু অনেকটা জিনিস শিখিয়ে দিলাম। এইটা তোমাদের সবাইয়ের জন্যই, যখন আমরা ওই সকাল গেসিয়াস স্টেটে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল পড়বো, সেই ইকুইপার্টিশন প্রিন্সিপালের একটা পার্ট কিন্তু আমি এখানে বলে দিলাম। হ্যাঁ, মানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল বেশ অনেকটা পার্টেই কিন্তু এখানে যা বলে দেওয়া হয়েছে, আর ওখানে যখন করবো আরো যদি কিছু ডিসকাস করার থাকে তো আমরা ডিসকাস করে নেব। এটা ঠিক আছে, বলো আর কারো কিছু অসুবিধা আছে আগের দিনের পড়ায়? ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? না স্যার। তাহলে এবারে আমি এই জুল, মানে আগের দিন কি কি পড়বো বলেছিলাম, আজকে না জুল থমসন এক্সপেরিমেন্ট, এইটা নিয়ে জাস্ট কথাবার্তা হচ্ছিল। এখানে সাম মোর কমেন্টস, মানে আমরা আরো বেশ কিছু কিছু কমেন্ট করবো, মানে আগের দিন তো অনেক কিছু করেছি, এখানে আরো বেশ কিছু কিছু আমি কমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, জুল থমসন এক্সপেরিমেন্ট, সাম মোর কমেন্টস। আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করো, আমি এই তিতলি যে কথাগুলো বলছিল তার কনফিউশনটা এখানে হয়তো ক্লিয়ারও হয়ে যাবে। দেখো আমি যখন ইনভার্সন কার্ভটাকে আঁকছিলাম তখন একটা ছবি দেখতে ছিল তোমার এরকম দেখতে, তো মানে আমি এটা ভ্যান ডাল গ্যাসের জন্য যদি করি, তো ভ্যান ডাল গ্যাসের জন্য যখন প্রেসারটা টেন্ডস টু 0, তখন তোমার অ্যাকচুয়ালি ইনভার্সন টেম্পারেচারটা তোমার 0-র দিকে চলে যাবে আর কি। এটা যাকে যেটা কথা হচ্ছে যে
এইটা ছিল তোমার ওই ম্যাক্সিমাম প্রেসারটা পিম্যাক্সটা। এবার প্রেসারটা তার থেকে আচ্ছা এই ভেতরের পার্টটা যেটা মিউজেটি, এটা তোমার গ্রেটার দ্যান জিরো, বাইরের পার্টটা মিউজেটি লেস দ্যান জিরো, আর কার্ভের উপরে হচ্ছে তোমার মিউজেটিটা ইকুয়াল টু জিরো কার্ভের উপরে। আচ্ছা, সেখানে ভেতরের পার্টটা হচ্ছে কুলিং হওয়ার জায়গা, এর বাইরে সর্বত্র হচ্ছে তোমার হিটিং হওয়ার জায়গা, আর এই কার্ভের উপরে সেটা হচ্ছে ইনভার্সন পয়েন্ট করসপন্ডিং। আর এবার আমি যেটা বলছিলাম যে ধরো একটা পার্টিকুলার প্রেসার তুমি কনসিডার করলে, ধরে নাও এই প্রেসারটা, সেটা P1 প্রেসার, তো তার করসপন্ডিং দুটো টেম্পারেচার থাকবে, এ একটা ইনভার্সন টেম্পারেচার, এ একটা ইনভার্সন টেম্পারেচার, এটা একটা ইনভার্সন টেম্পারেচার হলো ধরো টিআই, আর ধরো না টিআই প্রাইম বা কিছু, এটা হ্যাঁ টিআই আছে টিআই প্রাইম। আচ্ছা, এবার অন্য একটা প্রেসারকে তুমি কনসিডার করো, ধরো এইখানে ধরো এ একটা প্রেসার আমি বলছি, ধরো এ একটা প্রেসার, এটা তোমার P2, তাহলে এটা এখানে কাট করছে একবার, এটা ধরো T2, আর এইটা হচ্ছে দেখো এইখানে কাট করলো, এটা হচ্ছে তোমার T2 প্রাইম। তারপর বুঝতে পারছো তো যে প্রেসারটা যা নেবে তার মতো করে তোমার ইনভার্সন টেম্পারেচারটা বেরোবে, ঠিক আছে? বোঝা গেল হ্যাঁ স্যার। এটা? তার মানে প্রেসারটার উপরে তোমার ইনভার্সন টেম্পারেচারটা নির্ভর করবে। আর এবারে দেখো যে তোমার তোমার কোন একটা গিভেন প্রেসারে তোমার একটা মিনিমাম ইনভার্সন টেম্পারেচার আছে, একটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার আছে, তাই তো? এবার প্রেসার যদি টেন্ডস টু জিরো হয়, তাহলে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা তুমি জাস্ট এখানে পাবে। তোমার প্রেসারটা টেন্ডস টু জিরো হবে, ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার যে এখানে যেটা কাট করেছে তুমি সেটা পাবে। তাহলে এবারে হচ্ছে দেখো যে ফর ধরো হাইড্রোজেন, ঠিক আছে, ফর হাইড্রোজেন তুমি যদি ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারের ভ্যালুটাকে দেখো, তুমি যেটা দেখবে যে মানে হাইড্রোজেনের থেকে আগে হচ্ছে হিলিয়ামটা বলি, মানে ফর ধরো মানে হিলিয়ামটা হচ্ছে লোয়েস্ট হয়, ফর হিলিয়াম তোমার ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এটা হচ্ছে অ্যারাউন্ড তোমার 40 কেলভিনের মতো, নট ডিগ্রি সেন্টিগ্রেড বাট 40 কেলভিনের মতো হিলিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, ফর হাইড্রোজেন এই টিআই কে যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা হয় হচ্ছে তোমার 204 কেলভিনের মতো। আচ্ছা, ফর ধরো নিয়ন ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার হচ্ছে 2 to 8 কেলভিনের মতো। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে? আর রুম টেম্পারেচার যদি 25 ডিগ্রি ধরো মানে 298 কেলভিনের মতো। তাহলে এইগুলো হচ্ছে তোমার রুম টেম্পারেচার থেকে অনেক অনেক কম। আবার উল্টো দিকে ধরো তুমি যদি মানে উল্টো দিকে তুমি যদি মানে ফর কার্বন ডাইঅক্সাইড দেখো, তাহলে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার যেটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার মানে প্রেসার যখন টেন্ডস টু জিরো, তাহলে এই যে পয়েন্টটা এসে পৌঁছালো এটা হচ্ছে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার, ঠিক আছে? ম্যাক্সিমাম ইনভার্সন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার 1275 কেলভিন। ধরো তুমি নাইট্রোজেনের জন্য যদি করো না, মানে এয়ারের মধ্যে ম্যাক্সিমাম নাইট্রোজেন আছে বলে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার নাইট্রোজেন হচ্ছে 607 কেলভিন, অ্যান্ড সো অন, আরো সব বাকিদের ক্ষেত্রে তো আছে, কার্বন মনোক্সাইড, আর্গন, জেনন, হ্যানা ত্যানা সব আছে। তাহলে মূলত এই তিনটে কেসে খেয়াল করে দেখো যে তোমার এক্সপেরিমেন্টাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার থেকে অনেক অনেক বেশি। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করো, তুমি ধরো কোনো একটা গিভেন প্রেসার, আমি কথা বলছি কোনো একটা গিভেন প্রেসার একটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এবং সেটা কোনো রকম ভাবে 40 কেলভিনের থেকে বেশি নয়। এবার তুমি কিন্তু 298 কেলভিনে থাকো, তাহলে তুমি এরকম একটা জায়গায় আছো, ধরে নাও এটা হচ্ছে তোমার, ধরে নাও 298 কেলভিন অর্থাৎ রুম টেম্পারেচার।
এবারে খেয়াল করে দেখো যে তোমার হিলিয়াম হাইড্রোজেন নিয়ন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রুম টেম্পারেচারটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার অনেক উপরে। তাহলে অনেক উপরে থাকলে কি হবে, দেখো কার্বের ভেতরে থাকলে কুলিং হয়, কার্বের বাইরে হচ্ছে হিটিং হবে। যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু room temperature is much higher than maximum inversion temperature, মানে কার জন্য বলে নি, ফর হাইড্রোজেন হিলিয়াম নিয়ন, এটা তিনজনের জন্য মূলত। as room temperature is much higher than the maximum inversion temperature, there will be heating due to জেটি এক্সপানশন। তাহলে রুম টেম্পারেচার তুমি যদি জেটি এক্সপানশন প্রসেসটা করো, তাহলে এই যে এই কার্ভটা কার্ভের বাইরে পড়ছে যেখানে শুধু হিটিং হয়, আর হাইড্রোজেন হিলিয়াম বা নিয়ন তাদের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার এটা 298 কেলভিনের কাছাকাছি, সেটা এদের যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার তার থেকে অনেক উপরে আছে বলে এদের ক্ষেত্রে তুমি হিটিং পাবে। আর ফর আদার গ্যাসেস রুম টেম্পারেচার আদার গ্যাসেস room temperature are less than maximum inversion temperature, hence we get cooling due to জেটি এক্সপানশন। তাহলে তুমি জাস্ট কেন হাইড্রোজেন বা হিলিয়াম রুম টেম্পারেচারে হিটিং দেয়, কুলিং দেয় না, সে কারণটা তুমি বুঝতে পারলে? যে কেন হিলিয়াম হাইড্রোজেন নিয়ন সে রুম টেম্পারেচারে তোমার হিটিং দিচ্ছে, কুলিং দিচ্ছে না, সেটা কি তোমার কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটুখানি বলে নি যে এই যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার যেটা টিআই ম্যাক্স, এটা কত হয় না 2a বাই আরবি হয়, অ্যাপ্রক্সিমেট তার ভ্যালুটা কত 2a বাই আরবি, তাই তো? এটা তো দেখো যে এই ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা কখন তোমার কম হবে, ম্যাক্সিমাম ইনভার্সন কখন কম হবে না যখন এটা কম বিটা বেশি। তোমার এটা দাঁড়াচ্ছে যে ফর হাইড্রোজেন বা হিলিয়াম বা নিয়ন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ইজ উইক, এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন উইক হয়, বাট ইন্টারমলিকুলার রিপালশনটা ইজ স্ট্রং। তার মানে আমি বলতে চাইছি যে এ এর ভ্যালুটা কম, বি এর ভ্যালুটা বেশি, সেই জন্য হেন্স they have low they have low maximum inversion temperature, they have low maximum ইনভার্সন টেম্পারেচার। তাহলে কেন হাইড্রোজেন বা হিলিয়াম, আর একটু মানে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে ঢুকে যদি আমি বোঝার চেষ্টা করি যে কেন তোমার হাইড্রোজেন বা হিলিয়াম তাদের এই ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এত কম হচ্ছে, কারণ তাদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা উইক, ইন্টারমলিকুলার রিপালশনটা হচ্ছে স্ট্রং। ঠিক আছে? তাহলে এই কারণে তোমার ইনভার্সন টেম্পারেচার গুলো ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার কম হয়ে গেল, রুম টেম্পারেচারটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এক্সিড করে গেল, সেই জন্য সে অলওয়েজ হিটিং দেখালো। বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস এখানে একটুখানি বলে নি, মানে যেহেতু আমি একটুখানি এই পার্টিকুলার জায়গাটা একটুখানি ডিটেলি বলছি। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে যে মানে আগের দিনে যে রেজাল্ট গুলো পেয়েছিলে, রেজাল্ট গুলোর ক্ষেত্রে দেখো তোমার ধরো পিভি ইকুয়াল টু এনআরটি, এদের ক্ষেত্রে নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন, তাই তো? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই,
কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, হ্যাঁ? সেই জন্য কি হচ্ছে এর ক্ষেত্রে neither heating nor cooling due to জেটি এক্সপানশন, এটা। আচ্ছা নেক্সট দেখো পি ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি, এইটার ক্ষেত্রে কি হচ্ছে ভ্যান ডার কথা এন এই বি আছে, তার মানে নো অ্যাট্রাকশন বাট দেয়ার ইজ ইন্টারমলিকুলার রিপালশন। দেখো ভ্যান ডার কথা এ এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন লুকিয়ে থাকে, ভ্যান ডার কথা বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন লুকিয়ে থাকে, তার নো অ্যাট্রাকশন বা দেয়ার ইজ ইন্টারমলিকুলার রিপালশন, ঠিক আছে এইটা। এবং এদের ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে, দেয়ার ইজ অলওয়েজ কি হয়েছিল হিটিং না কুলিং? কোনোটাই নয়। এই বেটা পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, তার জন্য কি হয়েছিল খেয়াল হিটিং কর, হয়েছিল। হিটিং হয়েছিল, মানে মিউ যেটা মাইনাস বি বাই সিপি বেরিয়েছিল না, তার মিউ যেটা অলওয়েজ নেগেটিভ হচ্ছিল বলে অলওয়েজ হিটিং হচ্ছিল না। তাহলে আরেকটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, আর এর ক্ষেত্রে কি আছে নো রিপালশন, রিপালশন নেই বাট দেয়ার ইজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, কোনো রিপালশন নেই কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, এবং তার জন্য কি হয়েছিল দেয়ার ইজ অলওয়েজ কুলিং, কুলিং হয়েছিল তো, মনে পড়ছে তো নাকি কুলিং হয়েছিল। আচ্ছা ফাইনালি দেখো তুমি যখন ভ্যান ডার ওয়াল গ্যাস দেখেছিলে, ভ্যান ডার ওয়াল গ্যাস যেখানে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি, এই যে ইকুয়েশনটা, আর এর ক্ষেত্রে তুমি যেটা পেয়েছিলে কি বলতো, মানে প্রথমে বলি মিউ জেটিটা বলি, মিউ জেটিটা মাইনাস, এটা কি ছিল না মাইনাস ওয়ান ওভার সিপি বার, মানে এটা হচ্ছে আমি এটা বলছি অ্যাপ্রক্সিমেট রেজাল্টটা হচ্ছে বি মাইনাস টু এ বাই আর টি, এরকম একটা বেরিয়েছিল এটা। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে দেখো যে যখন তোমার বিটা গ্রেটার দেন এ বাই আর টি, অর্থাৎ দ্যাট ইজ রিপালশন ডমিনেটস ওভার অ্যাট্রাকশন, আর ইন্টারমলিকুলার গুলো আগে আর লিখছে না, ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটা গ্রেটার দেন টু এ বাই আর টি, এই পার্টিকুলার কেসে কি হবে মিউ জেটিটা নেগেটিভ হবে, অর্থাৎ দেয়ার উইল বি হিটিং, ঠিক আছে হিটিং হচ্ছে। আর যখন উল্টোটা হবে, যখন বিটা লেস দেন এ বাই আর টি হবে, অর্থাৎ তোমার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার রিপালশন, তখন হচ্ছে কি হবে কুলিং হচ্ছিল, মানে এই যে বিটা যখন লেস দেন এ বাই আর টি হয়ে যাচ্ছে, মানে সরি বি মাইনাস টু এ বাই আর টি, তাহলে বিটা যখন টু এ বাই আর টির থেকে তোমার ছোট হয়ে যায়, তাহলে এইটা নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হলে মিউ জেটি পজিটিভ হয়ে গেল, অর্থাৎ তোমার কুলিং হলো। তার মানে দেখো এই অ্যাট্রাকশন এবং রিপালশন তার সঙ্গে হচ্ছে হিটিং কুলিং এর সম্পর্ক, মানে তোমার যদি অ্যাট্রাকশন থাকে তাহলে কুলিং হবে, রিপালশন থাকলে হিটিং হবে। ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে দুটোই আছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে মানে হিটিংটা হচ্ছে যখন রিপালশন ডমিনেট করছে, যখন অ্যাট্রাকশন হচ্ছে তখন হচ্ছে অ্যাট্রাকশন তখনই হচ্ছে যখন কুলিংটা ডমিনেট করছে। আজ এবারে এটা কেন হচ্ছে, হ্যাঁ মানে বেসিক্যালি তুমি যদি ধরো ইন্টারমলিকুলার ইন্টারাকশন আর ভার্সেস তুমি একটা পোটেনশিয়াল এনার্জি ছবি আঁকো, তো পোটেনশিয়াল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ আর যদি ছবি আঁকো, তাহলে এই ভ্যান ডার ওয়াল পোটেনশিয়াল বা লেনার্জন পোটেনশিয়ালটা তোমার এই ধরনের দেখতে। আচ্ছা এবার খেয়াল করো এই যে ছবিতে
যদি আমি তিনটে রিজিয়ন বলি, ধরো এই রিজিয়নটা ধরো এ রিজিয়ন, এই রিজিয়ন হচ্ছে বি রিজিয়ন, আর এই পার্টিকুলার পয়েন্ট হচ্ছে সি। আচ্ছা, এবারে রিজিয়ন এতে কি হচ্ছে খেয়াল করো। দেখো যে রিজিয়ন এতে তোমার এই যে এই বাঁদিকটা আর কি, আর যত বাড়ছে অর্থাৎ প্রেশারটা কমছে, তাই তো? মানে আরটা বাড়ছে মানে কি? আরটা বাড়ছে মানে ইন্টারমলিকুলার সেপারেশনটা বাড়ছে অর্থাৎ এক্সপানশন হচ্ছে, তাই না? তাহলে যেটা হচ্ছে যে উইথ এক্সপানশন, এক্সপানশন হওয়া মানে প্রেশার কমা, আরটা ইনক্রিজ করছে আর ভিআরটা তোমার ডিক্রিজ করছে। তাহলে এই যে জায়গাটা মানে এই যে এই পুরো জায়গাটা, এই জায়গাটা কি হচ্ছে, গত তোমার মানে মানে অ্যাকচুয়ালি জুল থমসন এক্সপানশন, তো যত এক্সপানশন হচ্ছে তখন আটটা বাড়ছে মানে পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করছে। পোটেনশিয়াল যদি ডিক্রিজ করে তাহলে কি হবে, কাইনেটিক এনার্জিটা কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, কারণ টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট, ইনক্রিজেস টু কিপ টোটাল এনার্জি অ্যাজ কনস্ট্যান্ট। কারণ এই প্রসেসগুলো আইসেনথালপিক প্রসেস, তো আইসেনথালপিক প্রসেস যদি হয় এই এইচটার মধ্যে হচ্ছে তোমার ওটা বলে মোট তাপ, অর্থাৎ টোটাল এনার্জিটা এনথালপির মধ্যে আছে, এনথালপিটা কনস্ট্যান্ট। তাহলে এবারে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করা মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, আর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা মানে কি, টেম্পারেচার ইনক্রিজেস, কারণ টেম্পারেচার হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ম্যানিফেস্টেশন, তার মানে তুমি দেখো হিটিং পেলে। তাহলে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা তো এই যে জায়গাটা এ রিজিয়নটা কি হচ্ছে, এ রিজিয়নে তোমার বেসিক্যালি রিপালশন ডমিনেট করে। আমার ইন্টারমলিকুলার ইন্টারাকশন যখন পড়াবো তখন দেখবো যে এই ডান দিকটা অ্যাট্রাকশন ডমিনেট করে, বাঁ দিকটা রিপালশন ডমিনেট করে। তাহলে এই যে জায়গাটায় বলছি সেই জায়গাটা হচ্ছে তোমার রিপালশন ডমিনেট করে। তাহলে রিপালশন যখন ডমিনেট করছে তখন যত গ্যাস মলিকুলগুলো দূরে সরে যাচ্ছে অর্থাৎ যত এক্সপানশন হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা কমছে এবং টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট বলতে কাইনেটিক এনার্জি বাড়ছে। কাইনেটিক এনার্জি বাড়ছে মানে হচ্ছে তোমার টেম্পারেচার বাড়ছে এবং সেই জন্য তুমি হিটিং পাচ্ছ। আর এবারে বি রিজিয়নটায় কি হচ্ছে, রিজিয়ন বিতে হচ্ছে তোমার অ্যাট্রাকশন ডমিনেট। হ্যাঁ, রিজিয়ন বিতে কি হচ্ছে না, এই যে জায়গাটা রিজিয়ন বিতে হচ্ছে তোমার অ্যাট্রাকশন ডমিনেট। এবং এর ক্ষেত্রে দেখো যত সেপারেশন বাড়লো মানে এক্সপানশন হচ্ছে, ইন্টারমলিকুলার সেপারেশন বাড়ছে, তখন পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে উইথ এক্সপানশন আর ইনক্রিজেস, সেখানে পোটেনশিয়াল এনার্জি কি হয়েছে এক্ষেত্রে, ইনক্রিজই করেছে। তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি শুড ডিক্রিজ টু কিপ টোটাল এনার্জি অ্যাজ কনস্ট্যান্ট, এবং তার জন্য কি হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজেস। টেম্পারেচার ডিক্রিজেস এবং সেই জন্য কি পাচ্ছ তুমি, কুলিং হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, তাহলে এই যে জায়গাটা মানে এইখান থেকে শুরু করে এই জায়গাটা, তো যত তোমার এক্সপানশন হচ্ছে মানে ইন্টারমলিকুলার সেপারেশনটা বাড়ছে, তার পোটেনশিয়াল যেটা কি হলো বাড়ছে, এটা তো পোটেনশিয়াল যে ছবি, পোটেনশিয়াল যেটা বাড়ছে তাহলে কাইনেটিক এনার্জি যেটা কমবে অর্থাৎ টেম্পারেচার কমবে অর্থাৎ কুলিং হবে। আর সি পয়েন্টে কি হচ্ছে দেখো, এই কুলিং, এদিকটা কুলিং আর এদিকটা হিটিংটা রোলটা চেঞ্জ করছে, এইটা হচ্ছে তোমার করসপন্ডস ইনভার্সন পয়েন্ট, যেক্ষেত্রে দেখো হিটিং এবং কুলিং তার রোলটা চেঞ্জ করছে। মানে এ রিজিয়নে হচ্ছে তোমার তোমার হিটিং, বি রিজিয়ন হচ্ছে কুলিং, এ রিজিয়নে রিপালশন ডমিনেট করে, বি রিজিয়নে অ্যাট্রাকশন ডমিনেট করে। এবার অ্যাট্রাকশন ডমিনেট থেকে যখন রিপালশন ডমিনেট শুরু করছে তখন হচ্ছে কুলিং থেকে হিটিং হতে আরম্ভ করছে, অর্থাৎ সি পয়েন্ট করসপন্স করছে তোমার করসপন্স ইনভার্সন। ঠিক আছে, তাহলে দেখো এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের টার্মসে আমি কখন হিটিং কখন কুলিং, হ্যাঁ কখন হিটিং কুলিং কিছুই হবে না, এই জিনিসগুলোকে বুঝতে পারলাম বা এক্সপ্লেন করতে পারলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে।
তাহলে এই দুটো জিনিস আজকে আমরা এই জায়গা থেকে বলবো বলেছিলাম, আমি তখনই বলে নিলাম। এইটা একটু হয়তো কনসেপচুয়ালি তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু মানে এই কথাগুলো বলা হয় যে মানে এরকম পরীক্ষায় খুব রেগুলারলি কোশ্চেন্স পড়ে, বা মানে ইনফরমেশনটা অনেক অনেক দরকার যে কেন মানে হাইড্রোজেন বা হিলিয়াম বা নিয়ন তারা অর্ডিনারি টেম্পারেচারে তারা হিটিং দেখায়, অন্যান্য গ্যাসগুলো কুলিং দেখায়, সেটা একটু বোঝার দরকার। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বোঝা দরকার যে রেজাল্টগুলো তুমি পাচ্ছিলে, সেই রেজাল্টগুলো যদি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করতে হয়, তাহলে কিন্তু এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, রিপালশন, কখন কে ডমিনেট করে, এই জায়গাগুলো তোমার জানার দরকার পড়ছে। তার বেসিসে আমরা এই আলোচনাগুলোকে করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা। আর এখানে এই এনথালপি নিয়ে দু একটা কথাবার্তা একটু বলে নিচ্ছি। এনথালপি নিয়ে, এটা এইচ, খুব সামান্য কিছু কথাবার্তা। তাহলে বাই ডেফিনেশনে কি, এইচটা হচ্ছে তোমার ইউ প্লাস পিভি, এইটা। আর এইচ ইজ এ ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু এনার্জি রিপ্রেজেন্ট করছে, এটা এক্সটেন্সিভ প্রপার্টি, আদার অন্য এনার্জির মতো। আর এইচ ইজ এ স্টেট ফাংশন, অ্যান্ড এইচটাকে জাস্ট ইউজুয়ালি এজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং প্রেসার হিসেবে লেখা হয়। তখন ইন্টারনাল এনার্জি যেমন এজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম লেখা হয়, তখন এনথালপিটাকে কিন্তু এজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং প্রেসার লেখা হয়। এবং তার জন্য তুমি ডিএইচটাকে লিখতে পারবে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। এইরকম ভাবে ডিএইচটাকে তুমি লিখতে পারবে। আর ডেল টু এইচ বাই ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল টু এইচ বাই ডেল টি ডেল পি হবে। এইটা হচ্ছে তোমার অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল কবে করবে সেটা। আর অবভিয়াসলি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএইচ, এটা হচ্ছে তোমার 0 হবে। তাহলে এনথালপি সম্বন্ধে এই দু চারটে কথাবার্তা আমি এটা বলে নিলাম, যেটা এটা ডেফিনেশন তুমি জানলে, এনথালপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি তুমি জানলে, আর এইচটা একটা স্টেট প্রপার্টি, এবং সেটাকে কেমন করে লিখতে হবে সেটা তুমি জাস্ট এটা ওখানে দেখে রাখলে। ঠিক আছে? এবারে এনথালপি নিয়ে যেখানে যা অন্যান্য ইনফরমেশন লাগবে আমরা সেইগুলোকে সেই মতো করে ব্যবহার করব। ঠিক আছে? মানে এখন এনথালপি সম্বন্ধে আমাদের এইটুকুই জানা থাক, বেশি বললে সব মনে ফনে থাকবে না। হ্যাঁ, জাস্ট এইটুকুই বলা থাক। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমরা ওই যেটা মানে মানে আগের দিনটাই মূলত পড়িয়েছিলাম, আজকে কিছুটা পড়ালাম, এবং আগের দিনে আমি প্রথমে কিছুটা পড়িয়েছিলাম, যেটা ছিল জুল থমসন এক্সপেরিমেন্ট, এবং সেখান থেকে কেমন করে এনথালপিটা ইন্ট্রোডিউস হচ্ছে। তাই জুল থমসন এক্সপেরিমেন্ট এই যে পার্টটা, এই পার্টটা তোমার দেখবে মানে মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা আর কি, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা জুল থমসন এক্সপেরিমেন্টের জায়গাটা আর কি। এখান থেকে প্রচুর পরীক্ষার কোশ্চেন টোশ্চেন আসে আর কি। হ্যাঁ, এটা একটুখানি মানে ইনফরমেশন গুলো সম্বন্ধে যদি তোমার পরিষ্কার ধারণা থাকে, তাহলে দেখবে খুব কঠিন কোশ্চেনে যদি এখান থেকে দেয় তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে? এই যে ব্যাপার। বলো। আর এবারে আমরা নেক্সট কিছু কথাবার্তা আরম্ভ করি। ঠিক আছে? মানে এই পর্যন্ত ঠিক আছে তো? কারো অসুবিধা নেই তো? না স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। ওই জায়গাটা বলুন না। কোনটা? H2HE আর যে হাইড্রোজেন হিলিয়ামের যে ব্যাপারটা বললেন। যেটা বলেছিলাম শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার ওই ভিডিওটা যখন পাবি আবার দুবার শুনবি, করে পরের দিন আবার জিজ্ঞেস করবি। হুম। আমি তো 4-5 বার বললাম, এবারে বাড়িতে শুনবি, 20 বার শুনবি। 20 বার শুনে যদি মানে বুঝতে না পারিস তাহলে মুখস্থ করে নিবি। মুখস্থটাকে পরের দিন আমাকে বলবি, আমি সেটা বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করবো। ঠিক আছে? মানে আগে ইনফরমেশন গুলো যদি জানা থাকে, মানে মুখস্থ করে টোরে, তাহলে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয়।
হ্যাঁ, তুমি ধরো যদি এরকম জানো যে 2+2 4 হয়, হ্যাঁ, এটা এটা তোমার প্রমাণ করার দরকার নেই, তুমি মুখস্থ করে নাও আগে প্রথমে। ঠিক আছে? মানে এরকম হয় না যে 15 মানে লোকে গুণ জানে না, ছোটবেলা হয় না? যে লোকে গুণ জানে না কিন্তু মানে 19 ঘরের নামতা বলে দেয়। তাহলে মুখস্থ করে নাও আগে। যখন দেখবে ওই ৩ বার ৪ বার বলার পরে তুমি দেখছো মাথায় ঢুকছে না, আগে মুখস্থ করে নাও। এর মুখস্থটা বারবার রপ্ত করো, তখন দেখবে মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে না, যেটা বলছে এটা হচ্ছে সত্যি কথা। এটা করো, আগে মুখস্থ করে নাও। আর এই যেটা আমি মানে যেটা ওই ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনের টার্মসে কেমন করে ইনভার্সন পয়েন্টটাকে এক্সপ্লেন করতে হয়, সেসব কথাবার্তাগুলো বললাম, এগুলো একটুখানি দেখো। দেখে পরের দিন আমায় বলবে যে স্যার স্পেসিফিক্যালি এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে? ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, নেক্সট তাহলে নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি রিলেশন। হুম, ওই যে সিপি এই রিলেশনগুলো আমাকে জাস্ট দেখতে হবে। আচ্ছা, এগুলো দেখার আগে আমি কতগুলো টার্মিনোলজি বলি। আচ্ছা, হিট ক্যাপাসিটি কাকে বলে বলো? হিট ক্যাপাসিটি তাপগ্রাহিতা, তাই তো? কি সেটা? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of a given substance by unit. It is the amount of heat required to raise the temperature of a given substance by unit. আচ্ছা, এর এসআই ইউনিটটা কি হবে? না, তোমার এনার্জিটা কিন্তু জুলে বলো, জুল পার কেলভিন হলো। এখানে কিন্তু কতখানি অ্যামাউন্ট নিচ্ছে কিছু বলে দেওয়া হচ্ছে না এইটা। আর ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। মানে এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে যে তুমি যদি 1 মোলের বদলে 2 মোল নাও তাহলে হিট ক্যাপাসিটিটা ডবল হয়ে যাবে এটা। আর এবারে যখন তুমি অ্যামাউন্টটা ফিক্স করে দেবে, সেটা আর হিট ক্যাপাসিটি থাকবে না, তাকে বলা হবে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আচ্ছা, স্পেসিফিক হিটটা কি? স্পেসিফিক হিটটা হচ্ছে কিছুই না, গিভেন গিভেন সাবস্টেন্স না করে তোমার একটা ইউনিট মাস আমি নেব। তাহলে এটা হচ্ছে তোমার ইট ইজ দ্য লিখে গেছে স্পেসিফিক হিট, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট is the amount of heat required to raise the temperature of unit mass of a substance by unit, unit mass of a substance by unit। ঠিক আছে? এটা মানে এখানে মাসটাকে তোমার বলে দেয়া হলো, মানে ইউনিট মাস। ঠিক আছে? তাহলে তার এসআই ইউনিটটা কি হবে? জুল পার কেলভিন পার কেজি। আর এটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ইট ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে কি, যে যা তোমার অ্যামাউন্টের উপরে যেটা নির্ভর করে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, অ্যামাউন্ট উপরে যেটা নির্ভর করে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি। যখন আমি পার কেজি বলে দিচ্ছি তখন সেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এটা বেসিক্যালি আগেরটার মতোই, মানে স্পেসিফিক হিটের মতোই, শুধু এখানে ইউনিট মাস না হয় জাস্ট 1 মোল করে দেবো। তাহলে সেটা কি না, ইট ইজ দ্য
amount of heat required it is the amount of heat required to raise the temperature of 1 mole of a substance by unit. Yeah, it is the amount of heat required to raise the temperature of unit mole of a substance by unity. আর এর এসআই ইউনিটটা কি হবে? জুল পার কেলভিন পার মোল। আর এটা অবশ্যই একটা ইন্টেন্সিভ প্রপার্টি। পার মোল মানে অবশ্যই একটা ইন্টেন্সিভ প্রপার্টি। it is an এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যাঁ স্যার। তাহলে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট এবং মোলার হিট ক্যাপাসিটি এই টার্ম আমি ডিফাইন করলাম, তাদের এসআই ইউনিট বললাম, তারা এক্সটেন্সিভ প্রপার্টি বা ইন্টেন্সিভ প্রপার্টি এইটা আমি বললাম। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো। আর এবারে তুমি একটা জিনিস খেয়াল করো প্রথমে, যে এই যে হিট ক্যাপাসিটি বিভিন্ন রকমের হয়, ডিফারেন্ট টাইপস অফ হিট ক্যাপাসিটি। আচ্ছা, মূলত দুটো, একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট একটা যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম একটা, এটা। আর সেটাকে জাস্ট সিবি দিয়ে এক্সপ্রেস করা হয়। সিবিটা হচ্ছে বেসিক্যালি তোমার ধরো at the limit delta t tends to 0 হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে তোমার টেম্পারেচারের চেঞ্জ, এইটা। এবং এই পুরো কাজটাকে যখন করবে তখন কি করছো, তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখবে। আর এইটাকে তুমি এইভাবে লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা কেন লিখতে পারি? কারণটা হচ্ছে যে দেখো, যে তুমি এইটা জানো ডিউ সমান কত, ডি কাট কিউ মাইনাস পি ডিভি। তো মানে ফার্স্ট অফ থার্ড ডিউ ইকুয়াল ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ, ডি কাট ডব্লিউ জায়গায় মাইনাস পি ডিভি আমি বসালাম। এবারে পরিষ্কার হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে মাইনাস পি ডিভিটা 0 হয়ে গেল, মানে ডিউটা হচ্ছে ডি কাট কিউ এর সমান হয়ে গেল কনস্ট্যান্ট ভলিউমে, অর্থাৎ ডেল্টা ইউটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জের সঙ্গে সব সমান হয়ে যায়। মানে এটা হচ্ছে ফাইনাইট চেঞ্জ হলে আর ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের চেঞ্জ হলে হচ্ছে এইটা। সেই জন্য তুমি যখন লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এই হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এখানে ভলিউমটা লেখা আছে, হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বাই ডেল্টা টি তুমি লিখবে। এবারে যেহেতু কিউ ভিটা হচ্ছে ডেল্টা ইউ এর সঙ্গে সমান, তাহলে কি হলো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ইউ বাই ডেল্টা টি, যখন ভলিউমটাকে কনস্ট্যান্ট সেটাকে তুমি লিখতে পারবে ডেল ইউ বাই ডেল্টা কনস্ট্যান্ট ভি হিসেবে, এইটা। আর আরেকটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সেটা হচ্ছে সিপি। লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 তোমার হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে বাই ডেল্টা টি, এটা হয়ে যাবে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আর এটা কেন দেখো, যে যেহেতু তোমার এইচটা হচ্ছে ইউ প্লাস পিভি, ডিএইচটা কত হবে, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এটা। আচ্ছা, এবার ডিউটা যদি তুমি ডি কাট কিউ মাইনাস পিডিবি লেখো, আর একটা পিডিবি রইল আর একটা ভিডিপি রইল, এই পিডিবি কেটে চলে গেল, সেখানে ডিএইচটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কত, ডি কাট কিউ প্লাস ভিডিপি। এবার যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখো, পরিষ্কার কি দেখতে পাচ্ছ, ডিএইচটা হচ্ছে তোমার ডি কাট কিউ হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, বা ডেল্টা এইচটা তোমার কনস্ট্যান্ট প্রেসারে হিটের চেঞ্জের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এইটা।
তা সেটা যদি বসাও তাহলে ডেল এইচ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি এটা হয়ে যাচ্ছে। আজ এবারে একটা কথা সেটা হচ্ছে এই যে এটা দেখানো যায় যে ইট ইজ এটা দেখানো যায় যে ইট ক্যান বি শোন দ্যাট সিপিটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু সিবি হয়। এটা মানে সিপিটা হয়তো কোনো একটা রেয়ার সিচুয়েশনে মানে স্পেশাল সিচুয়েশনে সিপি ইকুয়াল টু সিবি হতে পারে, আদারওয়াইজ কিন্তু সিপিটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু সিবি হয়ে যাবে। তাহলে যে ডিফারেন্ট টাইপস অফ হিট ক্যাপাসিটি এবং সেটাকে কেমন করে ফর্মালি তুমি ডিফাইন করবে সেটা তুমি বুঝতে পেরে গেলে। সিবিটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি, সিপিটা হলো ডেল এইচ বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি এবং সিপিটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু সিবি হয়। ঠিক আছে? আর এইটা তুমি কোয়ালিটেটিভলি বুঝতে পারো যে কেন সিপিটা গ্রেটার ইকুয়াল টু সিবি হবে, আমি পরে না হয় তোমার অঙ্ক কষে দেখাবো। দেখো তুমি চাইছো কি না কোনো একটা গিভেন অ্যামাউন্টের সাবস্টেন্স তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে। আর এবার কনস্ট্যান্ট ভলিউমে যখন তুমি হিটটাকে দিচ্ছ, কনস্ট্যান্ট ভলিউমে দিচ্ছ মানে কি যে হিটটাকে তুমি দিলে সেটা ওয়ার্ক হিসেবে নষ্ট হচ্ছে না। এবার কনস্ট্যান্ট ভলিউমে তো ওয়ার্ক হয় না, সেখানে যে হিটটা তুমি দিলে সেই হিটটা পুরোটাই মানে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়ালো বা টেম্পারেচার বাড়ালো। আর হয় না যখন কনস্ট্যান্ট প্রেসারে তুমি হিটটাকে সাপ্লাই করছো, কনস্ট্যান্ট প্রেসারে তো আর ওয়ার্ক হতে কোনো আপত্তি নেই। কনস্ট্যান্ট প্রেসারে তুমি যদি জাস্ট কোনো একটা হিট দাও তার একটা পোর্শন কিন্তু ওয়ার্ক হিসেবে নষ্ট হয়ে যাবে, বাকিটা তার ইন্টারনাল এনার্জি বাড়াবে বা টেম্পারেচার বাড়াবে। তাহলে কোনো একটা গিভেন টেম্পারেচার বাড়ানোর জন্য তো গিভেন অ্যামাউন্টের ইন্টারনাল এনার্জি চেঞ্জ লাগবে এবং সাডেনলি তোমার যখন কনস্ট্যান্ট প্রেসারে তুমি করছো কিছুটা হিট যদি ওয়ার্ক হিসেবে নষ্ট হয়ে যায় তোমাকে বেশি হিট দিতে হবে, আর বেশি হিট দিতে হলে করসপন্ডিং সিপিটা বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিজন কেন সিপিটা গ্রেটার ইকুয়াল টু সিবি হয়। আচ্ছা, কিন্তু এইটা আরো সুন্দর করে আমি দেখাতে পারবো, সেটা কি করে সেটা দেখাই। তবে এবার আমি যেটা চলে এলাম সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি রিলেশনে। আচ্ছা, হিট ক্যাপাসিটি রিলেশনস গুলো ভীষণ সুন্দর। দেখো আমি একসাথে অনেকগুলো রিলেশন বের করে ফেলবো। আচ্ছা, মানে বাই দ্য ডেফিনেশন অফ এনথালপি, এনথালপি এইচটা কত হয়, এইচটা ইউ প্লাস পিভি হয়। তাহলে এখান থেকে তুমি যদি ডিএইচটাকে করো সেটা কি হবে, ডিইউ প্লাস পিডিবি প্লাস ভিডিপি এটা। আচ্ছা, এবারে ডিএইচটাকে কি লেখা যায়, ডেল এইচ বাই ডেল টি at constant p dt plus del h by del p at constant t dp এটা হলো। এটা del h by del t at constant p dt plus del h by del p at constant t dp এটা। আর ডিউটা কত হচ্ছে না del u by del t at constant v dv plus del u by del v at constant t dv প্লাস যেটা আছে pdv প্লাস vdp এটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো এই যে পার্টটা ডেল এইচ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি সেটা তো সিপি, আর ডেল ইউ বাই ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট ভি কত সিভি, এটা হলো কত সিপি মাইনাস সিভি, তার সঙ্গে একটা ডিটি আছে এইটা, এই যে এটা হলো। আচ্ছা, এবারে এইটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও তাহলে দেখো একটা পার্ট পড়ে থাকছে তোমার হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডিভি একটা পার্ট, আর একটা পড়ে থাকছে তোমার ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিপি এটা একটা পড়ে থাকছে। ঠিক আছে? এখন পর্যন্ত বুঝতে পেরেছো তো? স্যার ওই যে প্রথম লাইনে যে ইকুয়াল যে সমান চিহ্নের পরে যে টার্মটা লিখেছেন ডেল ইউ ডেল পি এট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি হবে তো কোনটা বলো তো? স্যার ওই যে ও এইটা এইটা ডেল এইটা, ইউ হ্যাঁ 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 হ্যাঁ, হুম, এইটা তো এইটা।
ডিটি, ঠিক আছে তো? তাহলে এই যে এইটা হচ্ছে সিভিডিটি, এটা হচ্ছে সিপিডিটি, তাহলে এইটা এদিকে চলে এলো, সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার, বাকিটা ওদিকে নিয়ে চলে গেলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডিভি প্লাস ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। তাহলে এবারে দেখো এখান থেকে আমি দুটো সিচুয়েশন বলছি, বাঁদিকে হচ্ছে ডিভাইডিং both sides by dt keeping v as constant যদি তুমি করো, ডিভাইডিং বোথ সাইড বাই ডিটি কিপিং ভি as constant, আচ্ছা ভি যদি কনস্ট্যান্ট করো তাহলে ডিবি কন্টেনিং টার্মটা কত হলো, শূন্য হয়ে গেল। তাহলে এখান থেকে পেলে দেখো বাঁদিকে সিবি মাইনাস সিবি, কারণ ডিটি দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ, আর ডান দিকে পাচ্ছ কত, ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন এইটা ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এইটা তাহলে জাস্ট যেহেতু ভিটা কনস্ট্যান্ট, তাহলে ডিবি কন্টেনিং এইটা তোমার জিরো হয়ে গেল, তা ডিটি তে ভাগ করে দিলে তাহলে সিপি মাইনাস সিবি হয়ে যেতে ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা আচ্ছা, আরেকটা হচ্ছে যদি তুমি এইভাবে করো, ডিভাইডিং বোথ সাইডস বাই ডিটি কিপিং প্রেসার এজ কনস্ট্যান্ট, কি হচ্ছে না সিপি মাইনাস সিভি হলো কত, দেখো তুমি যেটা করছো যে এখন প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে ডিপি কন্টেনিং টার্মটা জিরো হয়ে গেল, আর ডিটি দিয়ে ভাগ করে দিয়েছে মানে সিপি মাইনাস সিবি হয়ে যাচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তো দেখো এই এই একটা রিলেশন পেলে, তাহলে এই বাঁদিকের রিলেশনটাকে বের করতে গেলে তুমি কি করবে, এই উপর থেকে তুমি এলে করে বাঁদিকের ব্রাঞ্চটা নেবে, আর যদি তোমাকে ডান দিকের ইকুয়েশনটাকে বের করতে দেয় তাহলে তুমি কি করবে, তাহলে একদম উপর থেকে শুরু করে হচ্ছে তুমি জাস্ট ডান দিকের ব্রাঞ্চটাকে নেবে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো তুমি এই ফর্ম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, সিপি মাইনাস সিবিটা কি হয়ে গেল। আচ্ছা তোমার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট দুটো আমি একটুখানি বলি, দেখো এই ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি একটা, সেটা হচ্ছে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর একটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কত না টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। মানে এই দুটো রিলেশন না প্রচুর জায়গায় লাগে, ওকে এগুলো একটা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, এটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বলে এগুলোকে, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। এগুলো আমি আগে অনেক জায়গায় ব্যবহার করেছি, মানে যখন তোমার জুল এক্সপেরিমেন্টে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে, জুল থমসন এক্সপেরিমেন্ট অনেকবার ব্যবহৃত হয়েছে, এটা তুমি মাথায় রাখবে। তার মানে তাহলে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হচ্ছে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে তুমি লিখতে পারবে কত, ভি মাইনাস এটা, এবং এখানে সেটাই আছে, এখানে সেটাই আছে। দেখো এই যে ভি মাইনাস ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি যদি করো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার টি ইন্টু ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। মানে আমি ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি তো ছিলই, আর দেখো থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে যদি এখান থেকে ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে করো তাহলে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাবে। এটা সেটাকে বসিয়ে দিলে এটা। আচ্ছা আবার এই দিকে দেখো, আবার ঠিক একই রকম করে তুমি যদি এই ডান দিক থেকে শুরু করো, ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি, সেটা কত, এই ইকুয়েশন থেকে দেখো এই মাইনাস পিটাকে যদি বাঁদিকে নিয়ে চলে এসো তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। আর তাকে যদি বসিয়ে দাও তাহলে এটা টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, আর এখানে আছে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। দেখো আলটিমেটলি তুমি এদিক থেকেও আলটিমেটলি তুমি একই জায়গায় এসে পৌঁছালে। অর্থাৎ তোমাকে যদি এই যে থার্ড যে ইকুয়েশনটা, মানে এটা ধরো ইকুয়েশন 1,
এটা ইকুয়েশন 2, এটা তো তোমার ইকুয়েশন 3, তোমাকে ইকুয়েশন 3টাকে বের করতে পারলে তাহলে যে কোনো একটা ব্রাঞ্চ নিলেই চলবে। প্রথম থেকে শুরু করলে আeither বাঁ দিক থেকে এখানে পৌঁছে যাও, নাহলে ডান দিক থেকে এখানে পৌঁছে যাও। এটা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে যে ভিটা এজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে ফ্রম সাইকেল তুমি লিখতে পারছো ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু -1। ডেল ভি বাই ডেল পি, ডেল পি বাই ডেল টি, ডেল টি বাই ডেল ভি ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে যদি বের করো, সেটা কত হবে? -1 ওভার ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তার সাথে আছে ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে কাজ করো, এটাকে উপরে তুলে দাও, তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো, আর নিচে মাইনাস ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হলো। উপরে একটা 1/v গুণ করো, এখানে একটা 1/v গুণ করো, তাহলে কত হলো এটা? এটা হলো দেখো বেসিক্যালি আলফা বাই বিটা। এটা মানে 1/v ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, আর -1/v ডেল ভি বাই ডেল পি এর কনস্ট্যান্ট টিটা হচ্ছে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। তার মানে এটা হয়ে গেল আলফা বাই বিটা। তার মানে ডেল পি বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি হচ্ছে আলফা বাই বিটা। তাহলে নাও এই যে সিপি মাইনাস সিবি যেটা ছিল টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এখানে বলে নিই, যেখানে তোমার আলফাটা হচ্ছে 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে, আর বিটাটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা আচ্ছা, তাহলে বেটা দেখ, সিপি মাইনাস সিবি হচ্ছে টি ইন্টু ডেল পি বাই, তাহলে এটা কত হবে? টি ইন্টু এইটা হলো আলফা বাই বিটা, আর এইখান থেকে দেখো ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পিটা কত? আলফা ইন্টু ভি। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? সিপি মাইনাস সিবি হয়ে গেল তোমার আলফা স্কোয়ার টিভি বাই বিটা। এই হচ্ছে ফাইনাল তোমার এক্সপ্রেশনটা বেরোলো, এটা হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা। আলফা স্কোয়ার টিভি বাই বিটা। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল সিপিসিবি রিলেশনটা, যেটা হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা। তো দেখো, তাহলে আমি এখানে আচ্ছা এইটা একটুখানি মানে বক্স করে লিখতে পারলে হতো, যাকে মানে ডেল পি বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি হচ্ছে আলফা বাই বিটা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশন। তা তুমি দেখো এই আলটিমেটলি পেলে কি সিপি মাইনাস সিবি হচ্ছে আলফা স্কয়ার টিভি বাই বিটা। তার মানে এইখানে একটা ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। তাহলে 1 2 3 4 5 এই পাঁচটা রিলেশনের যে কোনো একটা কোষ্ঠে দিতে বলতে পারে। তোমার যদি হয়তো এই 1 বা 2 বা 3 হয়তো কোষ্ঠে দিয়ে 2 নম্বর বা 3 নম্বর দিল, আর যদি তোমার এই আপ টু শেষ পর্যন্ত কোষ্ঠে দেয় সিপি মাইনাস সিবি যেটা আলফা স্কয়ার টিভি বাই বিটা, সেটা একটু নম্বর বেশি দিল, তো 4 নম্বর দিল। হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত তুমি কষতে পারতে পারো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে দেখো, আলফা স্কোয়ারটা কখনোই তোমার নেগেটিভ হতে পারবে না, আর ফরে থার্মোডাইনামিক্যালি স্টেবল স্টেট, ফরে থার্মোডাইনামিক্যালি স্টেবল স্টেট বিটাটা অলওয়েজ কিন্তু তোমার পজিটিভ হবে। এইটা হলো মানে আলফা স্কোয়ার, সে আলফা তো রিয়েল, তা স্কোয়ার করলে ওটা অবশ্যই নন নেগেটিভ কোয়ান্টিটি। আর ফর তোমার ফর এ থার্মোডাইনামিক্যালি স্টেবল স্টেট, থার্মোডাইনামিক্যালি স্টেবল স্টেট বিটাটাও তোমার গ্রেটার ইকুয়াল টু 0। মানে পরিষ্কার সিপি মাইনাস সিবি দেখো, এটা হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা। অ্যাবসলিউট টেম্পারেচার তো কখনো নেগেটিভ হতে পারে, ভলিউম কখনো নেগেটিভ হতে পারে, তোমার পুরো জিনিসটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেল, অর্থাৎ সিপিটা গ্রেটার ইকুয়াল টু সিবি হয়ে গেল। দেখো, এইটা প্রুভ করার জন্যে কোথাও তোমাকে আইডিয়াল গ্যাস ধরতে হয়নি, বা কোনো ভ্যান ডার ওয়াল গ্যাস ধরতে হয়নি, বা কোনো একটা পার্টিকুলার লিকুইড ধরতে হয়নি। একদম থার্মোডাইনামিক্সের বেসিক ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে যে হিট ক্যাপাসিটি রিলেশনগুলো তুমি বের করে ফেলতে পারলে, সেখান থেকে একটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সিপিটা গ্রেটার ইকুয়াল টু সিবি হচ্ছে। তা দেখো, এই যে এইখানে মূলত ডেরিভেশন হচ্ছে এই জায়গাটাই, যে এই তুমি হিট ক্যাপাসিটি রিলেশনস গুলো কেমন করে বের করলে। তাহলে আমি একটা বেসিক জায়গা থেকে শুরু করেছি, করে এই বিভিন্ন রকম রিলেশনস গুলো নিয়ে চলে আসা হলো।
দেখো বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো অঙ্কটা অসুবিধা কিছু নাই তো? না। আচ্ছা, আচ্ছা এবার আমি কতগুলো স্পেশাল কেস কনসিডার করি, স্পেসিফিক কেস। তারপর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের সিপি রিলেশনটা কি হবে? দেখো আইডিয়াল গ্যাসের জন্য তুমি একটু খেয়াল করো যে দেখো এমনি মানে বইয়ে শুধু আইডিয়াল গ্যাসের জন্য সহজভাবে করা যায়, আমি না খুব একটা পছন্দ করি না। আমি সবকিছু জেনারেলাইজ করে ব্যাপারটাকে বলার চেষ্টা করি, তাহলে তোমার মানে প্রথমে মনে হবে যে লাইফটা একটু কঠিন হলো, কিন্তু দিনের শেষে দেখবে লাইফ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে রুল ফলো করলে, দেখবে ভ্যান ডেল গ্যাসের জন্য সেই রুল ফলো করতে পারছো না, বা অন্য কোনো একটা ইকুয়েশন করতে তুমি সেই রুল ফলো করতে পারছো না। সেই জন্য আমি যেটা করবো যে এই পর্যন্ত আমি নিয়ে চলে আসবো প্রথমে, যে সিপি মাইনাস সিপি হচ্ছে এটা হয়, মানে আমি যখন লিখবো যে ডেরিভেশন গুলো করার সময় আমি এইভাবে লিখবো যে উই নো সিপি মাইনাস সিপি হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আমি এই পর্যন্ত বললাম। আজ এবার নাও পি হচ্ছে তোমার এনআরটি বাই ভি যদি হয়, তাহলে এখান থেকে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা কত হচ্ছে এনআর বাই ভি হলো এটা। আর আবার ভিটা কত তুমি এখান থেকে এনআরটি বাই পি বলো, সেখান থেকে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হচ্ছে তোমার এনআর বাই পি হলো এইটা। ঠিক আছে, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেটা হচ্ছে এনআর বাই ভি, আর ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে এনআর বাই পি। নাও সিপি মাইনাস সিপি তাহলে কত হবে? টি ইন্টু এটা বসিয়ে দাও, এনআর বাই ভি এনআর বাই পি, তাহলে পিবির জায়গায় এনআরটি বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? পিবি যদি এনআরটি বসে দাও, এনআরটি এনআরটি কেটে চলে গেল, তাহলে এটা হচ্ছে টি এনআর এনআর বাই হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি, সেটা কত হচ্ছে কেটে কুটে গিয়ে হচ্ছে এনআর পড়ে রইলো এটা। সিপি মাইনাস সিপি হচ্ছে এনআর, বা যদি তুমি পার মোলে করে দাও সিপি বার মাইনাস সিপি বার, এটা হয়ে যাচ্ছে তোমার আর। দেখো সিপি মাইনাস সিপিটা হচ্ছে এনআর হয়, বা সিপি বার মাইনাস সিপি বার যে আর হয়ে যায়, তুমি এটা পরিষ্কার দেখতে পেলে। এবং এখান থেকে এটাও তুমি দেখতে পাচ্ছ, দেখো সিপি বারটা তোমার অ্যাকচুয়ালি গ্রেটার দেন সিপি বার, এটা এখানে আবার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। বোঝা গেল? তো আইডিয়াল গ্যাসের জন্য তুমি এইরকম ভাবে কষে ফেলতে পারলে সিপি সিপি রিলেশনটা। ঠিক আছে, এটা। আচ্ছা এবারে কেউ যদি দেশে ভ্যান ডাল গ্যাসের জন্য করতে চায়, আমি না হয় মানে কঠিন দুটো করে দিচ্ছি, আর মানে ভ্যান ডাল গ্যাসের জন্য আমি একটু সহজ করেই কষে দিই আর কি, আর বাকিগুলো তোমাকে না বাড়িতে কষতে ফষতে দেবো আর কি, বাকি দুটো ইকুয়েশন আর কি, মানে ভ্যান ডাল গ্যাসটা সবচেয়ে কঠিন হয়, তো ভ্যান ডাল গ্যাসটা করে ফেলতে পারে, বাকিগুলো অনেক সহজভাবে তোমার করে ফেলতে পারা যায় আর কি। এটা। তাহলে এবারে এসো ভ্যান ডাল গ্যাসের জন্য। আমি ভ্যান ডাল গ্যাসের জন্য কিছুই করবো না, আমার সব কষা আছে ভ্যান ডাল গ্যাস। আচ্ছা দেখো তুমি যে তোমার ভ্যান ডাল গ্যাসের জন্য পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু তোমার এনআরটি, তো সেখান থেকে পিটা কত হচ্ছে এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা কত হয়ে যাচ্ছে না এনআর বাই ভি মাইনাস এন বি, এরকম একটা দাঁড়ালো এটা। আচ্ছা এগেন ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, আচ্ছা এটা আমি কষে দেবো না, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা। আচ্ছা এইটা দেখো তুমি জাস্ট আগের দিনই তো কষলে, আগের দিনে এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলে না? হুম, বার করলে তো? হুম হুম। সেটা কত বলো?
আমি আর মানে লিখবো না, বল এটা কত? NR by P minus এনআর বাই পি মাইনাস NA by RT square এন এ বাই আর টি স্কোয়ার, এটা প্লাস হচ্ছে বলো। হ্যাঁ হ্যাঁ 2NABP by হচ্ছে RT হুম, স্যার এটা 2N এন বাই আর টি স্কোয়ারের আগে প্লাস হবে আর 2n এ ওটার আগে মাইনাস। মানে এন আর বাই পি, ঠিক করে বলো, দেখো আমি কি আবার দেখে করব নাকি? এইটা হচ্ছে প্লাস, এটার আগে প্লাস আছে। হ্যাঁ স্যার, ওখানে প্লাস হবে, পরেরটাতে মাইনাস। এটা আছে, এইটা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, এটা এটা হলো। তাহলে এবারে দেখো, তাহলে এইটা যদি থাকে তাহলে সিপি মাইনাস সিবিটা কি হবে? টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। এটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দেখো, এটা যদি বসিয়ে দাও, এনআর টি বাই ভি মাইনাস এন বি ইন্টু এনআর বাই পি প্লাস এন এ বাই আর টি স্কোয়ার মাইনাস টু এন এ বি পি বাই আর স্কোয়ার টি কিউব, এরকম দেখতে হলো এটা। আচ্ছা, এবারে এই যেটা হচ্ছে যে তোমার এন আর টি বাই ভি মাইনাস এন বি, এই যে পার্টটা আছে, হুম, এবারে এই ভি মাইনাস এন বিটাকে তুমি চাইলে তোমার রিপ্লেস করে দিতে পারো, কেমন করে দেখো। আচ্ছা, একটা জিনিস বলি, যে ফর ভ্যান ডার ওয়াল গ্যাস এই ভিটার আগে অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বের করে নিয়েছিলে, সেটা ছিল হচ্ছে আগের দিন করেছো আর কি, এই পুরো পার্টটা আমি এখানে বলছি না। এটা এনআরটি বাই পি প্লাস এন বি মাইনাস এন এ বাই আর টি প্লাস এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এইটা কিন্তু ভি এর এক্সপ্রেশন, দেখবে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য আগের দিন বের করেছো, এইখান থেকে ডেরিভেটিভ করে ডেল বি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পিটা বেরোয়। তা তুমি এটাকে লিখতে পারো, দেখো এন, আচ্ছা এন আর, আচ্ছা এইখান নিচে কি আছে দেখো, ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন বি মানে হচ্ছে এনআরটি বাই পি মাইনাস এন এ বাই আর টি প্লাস এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এইটা। ভি মাইনাস এন বিটা এটা হলো, আর উপরে কি আছে, এন আর বাই পি প্লাস এন এ বাই, আচ্ছা আমি টিটাকে গুণ করে দিই যদি, তাহলে এন আর টি বাই পি, তাহলে এন এ বাই আর টি হলো মাইনাস টু এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার হলো এটা। তাহলে আমি এরকম একটা রিলেশন তোমায় বের করলাম, এই রিলেশনকে অনেক সিম্পলিফাই করা যায়, আমি তোমাকে এই পর্যন্ত বললাম, এটা জাস্ট আমি এই পর্যন্ত বলছি আর কি, হ্যাঁ, এইটা। আচ্ছা, এবারে এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো, হ্যাঁ, সেটা আনইম্পর্টেন্ট ব্যাপার, তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো যে এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো, এই ইকুয়েশন থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে আমি আমি ইচ্ছা করি এই অ্যাপ্রক্সিমেশনটা করছি না তোমাকে বাড়িতে কাজ হিসেবে দেবো বলে, এখানে এনআর আছে, আর এই যে পার্টটা এনআরটি বাই পি প্লাস এন এ বাই আর টি, এনআরটি বাই পি প্লাস এন এ বাই আর টি মাইনাস টু এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, আর নিচে কি থাকছে, এনআরটি বাই পি মাইনাস এন এ বাই আর টি
প্লাস এন এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। আমি ইচ্ছা করে কোনো সিম্পলিফাই করছি না, এগুলো অনেক সুন্দর সিম্পলিফাই করা যায়। আর এইটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য সিপিসিবি রিলেশন। আর এবারে তুমি খেয়াল করে দেখো, ধরো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0 হয়ে গেল, তার মানে কি আইডিয়াল গ্যাস হলো তো। ভ্যান ডার ওয়াল গ্যাসে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0 তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাস হয়, তখন সরি তখন আইডিয়াল গ্যাস হলো তো। তখন সিপি মাইনাস সিবিটা কত হবে দেখো, এই ইকুয়েশন থেকে যেখানে যেখানে তোমার এ আর বি আছে 0 করে দাও, তাহলে এন এ বাই আর টি 0 হয়ে গেল, 2n এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার 0 হয়ে গেল, এখানে এন এ বাই আর টি 0 হয়ে গেল, এন এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে উপরে এন আর টি বাই পি, এখানে এন আর টি বাই পি কেটে গেল, তাহলে উত্তরটা কত হলো দেখো, এন আর হয়ে গেল। ঠিক আছে। হুম। আচ্ছা আবার দেখো, যদি তুমি, তাহলে আমি বললাম এ ইকুয়াল টু 0 কিন্তু বিটা নট ইকুয়াল টু 0, তাহলে ইকুয়েশনটা কত হবে, পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, এই ইকুয়েশন হবে না? মানে ভ্যান ডার ওয়াল গ্যাসে এই যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন হচ্ছে এইটা, আমি এখানে এ এর ভ্যালুটাকে 0 করেছি, বিটাকে 0 করে, তাহলে ইকুয়েশনটা কত, পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, এটা। তখন সিপি মাইনাস সিবিটা কত হবে দেখো, এটা এনআর হলো। আচ্ছা তার মানে এখানে হচ্ছে যেখানে এ কন্টেনিং টার্মগুলো সব 0 হয়ে যাবে, তাহলে এ কন্টেনিং টার্ম 0 হলে কত হচ্ছে দেখো, এইখানে এ আছে 0, এখানে এ আছে 0, এখানে এ আছে 0, এখানে এই যে আছে 0, তাহলে এনআরটি বাই পি এনআরটি বাই কেটে গেল। আবার সেই দেখো সিপি মাইনাস সিবিটা হচ্ছে তোমার এনআরই বেরোলো এই গ্যাসের ক্ষেত্রেও। আর আরেকটা, যদি তোমার ধরো এটা নট ইকুয়াল টু 0 কিন্তু বিটা ইকুয়াল টু 0, ইকুয়েশনটা কত হচ্ছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি। তার ক্ষেত্রে সিপি মাইনাস সিবিটা কি হচ্ছে না, যেখানে তোমার বি আছে সেটাকে 0 করে দাও, তার মানে এই এই যে থার্ড টার্মগুলো তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে না, এনআর, এখানে তোমার এনআরটি বাই পি প্লাস এন এ বাই আর টি, আর এখানে থাকছে এনআরটি বাই পি মাইনাস এন এ বাই আর টি। আমি এইরকম করেই রাখছি কমপ্লিকেট করে, কিন্তু কেউ চাইলে এটাকে মানে উপরে তুলে দিয়ে এক্সপান্ড করে জাস্ট করতে পারে, মানে এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস আইবি, এটা উপরে এটাকে তোমার উপরে পাঠিয়ে দাও টু দি পাওয়ার -1 হয়ে যাবে করে এক্সপান্ড করে তুমি করতে পারো। আমি আর করছি না ইচ্ছা করে। ঠিক আছে। সিপি মাইনাস সিবি দেখো তুমি এরকম একটা এক্সপ্রেশন পেলে, মানে এই এক্সপ্রেশন গুলো চাইলেই তুমি সিম্পলিফাই করতে পারো। ঠিক আছে। এবার তোমাকে যদি বলে যে তুমি দেখাও যে সিপি মাইনাস সিবি ভ্যান ডার ওয়াল গ্যাসে এইটা হবে, তখন না তুমি সিম্পলিফাই করবে, আদারওয়াইজ সিম্পলিফাই করার দরকার নেই, এই অবস্থা তুমি রেখে দিলেই চলবে। এবং যেটা এর সাথে থেকে আমি করে ফেলতে পারলাম যে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য অঙ্কটা যদি কষতে পারি, তাহলে যে এই যে গ্যাসগুলো পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি বা পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এন আর টি, তার জন্য কিন্তু অঙ্কটাকে কষতে পারবো। দেখো তাহলে বুঝতে পারলে যে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য সিপিসিবি রিলেশন বের করা যায়, এবং এই ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন এত ভালো যে এখান থেকে এ বি, মানে তা সেটাকে 0 করা বা না করা, সেইখান থেকে আমি যে অন্য তিনটে ইকুয়েশন আসছে তার জন্য সিপিসিবি রিলেশন গুলোকে বের করে ফেলতে পারছি। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে ধরো তুমি ভ্যান ডার ওয়াল গ্যাসটাকে করে, তো ভ্যান ডার ওয়াল গ্যাসটাকে করে নিয়ে তারপরে তো এবি এর ভ্যালু তুমি বসালে, তার বদলে আমি তোমাকে জাস্ট বললাম মানে সরাসরি ফাইন্ড the Cp minus Cv, find the expression of Cp minus Cv for a gas obeying the equation of state find the expression of Cp minus Cv for a gas obeying the equation of state P into V minus Nv equal to nRT, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে P plus n স্কয়ার a by v স্কয়ার into V equal to nRT, এইটা একটা। ঠিক আছে। তোমাকে ধরো আমি এই মানে এই এক্সপ্রেশন গুলো এদের জন্য সিপি মাইনাস সিবি রিলেশনটা তোমাকে বের করতে দিলাম। তুমি যেটা করবে, এই ভ্যান ডার ওয়াল গ্যাসটাকে করে সেখান থেকে করবে না,
তুমি এই যে রিলেশনটা আছে, যে তোমার এই যে জায়গাটা সিপি মাইনাস সিবিটা হচ্ছে সিপি মাইনাস সিবি, এই যে রিলেশনটা আছে, তাহলে ইকুয়েশন অফ স্টেট থেকে ওই ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি আর হচ্ছে ডেল পি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি, এই এক্সপ্রেশনগুলোকে বের করে দেবে, বের করে নিয়ে বসাবে, বসালে তুমি ওটাকে করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো খুব সহজ, মানে এমনি ব্যাপারগুলো হচ্ছে খুব সহজ, মানে একদমই কঠিন কিছু নয়। হ্যাঁ, মানে তুমি জাস্ট মানে কি বলবো, মানে একটুখানি যদি অঙ্ক টঙ্কগুলো কষতে পারো, মানে এই যেটা হচ্ছে আমি বাচ্চাদের জন্য পার্টিকুলারলি বলছি, যে তোমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে দেখবে তোমাকে কি করতে হচ্ছে, যে এই যে বইয়ে আছে কি না আছে, বইয়ে দেখবে তোমার সিপি সিপি রিলেশনগুলো সব বলে দেওয়া আছে। এবারে একটা লোকে মনে মনে ধরে নিয়েছে ওরা যে এসব ছেলেরা ডিফারেন্স মানে পার্শিয়াল ডেরিভেটিভ এসব জানে না, সেই জন্য কি হচ্ছে না এই জিনিসগুলোকে আননেসেসারিলি কমপ্লিকেটেড করে ডেরিভেশনগুলো করা থাকছে। এবং তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা কিছু, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি হয়তো দেখা গেল যে তোমার একটা মানে রেস্ট্রিকশন বা কন্ডিশন তুমি বসিয়ে দিলে তুমি কাজটাকে করে ফেলতে পারলে, এটাই যখন যদি একটা ভালো কম্পিটিটিভ এক্সামের জন্য বা কোনো একটা ইন্টারভিউতে জাস্ট তোমার ইকুয়েশনটাকে পাল্টে দেয়, যেহেতু তুমি জেনারেলি কেমন করে করতে হয় জানো না, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি জানো, তুমি আর দেখবে কাজটাকে করতে পারছো না। কিন্তু আমি যেটা সবসময় যে জায়গাটা জোর দিচ্ছি সেটা হচ্ছে এই তুমি জেনারেল করে সবকিছু বলো, জেনারেলাইজ করে পড়লে তারপরে দেখে একটু আধটু অঙ্ক করতে পারলেই হচ্ছে তোমার ফাইনাল জিনিসগুলো খুব ইজিলি কিরকম ভাবে চলে আসতে পারে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি একটা পার্টিকুলার প্রবলেম বলছি এরকম, যে শো দ্যাট একদম আইডিয়াল গ্যাস স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, শো দ্যাট ফর আইডিয়াল গ্যাস সিভি ইজ independent of volume at constant temperature. তোমাকে কি বলছি না, তোমাকে দেখাতে বলছি যে ধরো আইডিয়াল গ্যাসের জন্য সিভিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, সো দ্যাট ফর আইডিয়াল গ্যাস সিভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। আচ্ছা, স্পেসিফিক্যালি এটা কিন্তু একদম এই যে দেখো স্পেসিফিক কোশ্চেন একদম আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমাকে দেখাতে বলেছে। দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি কত ইজিলি হয়ে যাবে। তুমি দেখো যে যদি তোমাকে দেখাতে বলে যে সিভিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তোমাকে কি করবে এই জিনিসটাকে ক্যালকুলেট করে তুমি দেখাবে আলটিমেটলি এটা জিরো হচ্ছে, তাই না? সিভিটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে কি হবে, এটাকে আলটিমেটলি জিরো হবে, তাই তো? দেখো তুমি কি লিখছো, দেখো ডেল ডেল ভি, সিভিটা কত, ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি অ্যাট কনস্ট্যান্ট টি, মানে কিছুই না, সিভির জায়গায় ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে বসিয়ে দিলাম। আর এবারে দেখো যেহেতু ইউ ইজ এ স্টেট ফাংশন, it obeys Euler's রেসিপ্রোসিটি রিলেশন, তাই তো? তার মানে অর্ডার অফ ডেরিভেটিভটা পাল্টে যাবে, তার মানে এইটা মানেই হচ্ছে হয়ে যাবে ডেল ডেল টি অফ ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, পুরোটা অ্যাট কনস্ট্যান্ট ভি। মানে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল কি বলে, ডেল ইউ বাই ডেল ভি ডেল টি হ্যাজ টু বি ইকুয়াল টু কি, ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি। তো তার মানে কি, ইউটা প্রথমে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তারপর ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ, সেটা যা হবে প্রথমে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ পরে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে একই হবে। এবং দেখো এইটা ইকুয়াল টু জিরো হচ্ছে কোথা থেকে না, ফ্রম জুলস ল, ফ্রম জুলস ল। আচ্ছা, জুলস ল মানে হচ্ছে এখানে যে তুমি জানো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, তো এখানে জুল এক্সপেরিমেন্টে পেয়েছিল না ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল,
তার মানে কি ডেল সিভি বাই ডেল বি এট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু 0 হলো, তার মানে সিভি ইজ মানে ফর আইডিয়াল গ্যাস, সিভি ইজ independent of volume at constant temperature. তাহলে আইডিয়াল গ্যাসের জন্য যেহেতু ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট এটা 0, তুমি সরাসরি বসিয়ে দিলে করে দেখো 3 লাইনে তোমার উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, এটা। আর এবারে এই যে ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট টিটা সেটা তুমি 0 করলে, সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো বলে দিতে পারলে, কিন্তু ভ্যান ডাল গ্যাসের জন্য বলতে পারবে না, তাই না? তো ভ্যান ডাল গ্যাসের জন্য কি করতে হবে, আবার সেই ইকুয়েশন অফ স্টেট থেকে তোমাকে পুরো জিনিসটাকে করতে হবে। তার মানে আমি একটা প্রবলেম তোমাকে দিয়ে রাখছি, এটা বাড়িতে কষবে। মানে আমি এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দিলাম, তুমি একটা বড় তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি যে ফাইন্ড দ্য expression of del Cv by del V at constant T for a gas obeying the equation of state। আমি তোমাকে সবগুলোই দিচ্ছি। 1 নম্বর হচ্ছে P into V minus NB equal to nRT, এইটা। 2 নম্বর হচ্ছে P plus n square A by V square into V equal to nRT। 3 নম্বর হচ্ছে P plus n square A by V square into V minus NB equal to nRT। আমি হিন্টস দিচ্ছি তোমায়, এই পর্যন্ত করলে তো ডেল ডেল টি ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি। এবার ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টিটাকে তুমি থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট যেটা আছে না, টি ইনটু ডেল পি বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, সেটা তুমি বসাবে, বসিয়ে ইকুয়েশন অফ স্টেট থেকে ওটাকে কষে ফেলবে, কষলি এই জিনিসটা তুমি পেয়ে যাবে। হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এইটা দেখো তো তুমি করতে পারো কিনা একই রকম ভাবে প্রবলেম, so that for ideal gas Cp is independent of pressure at constant temperature। এটা তুমি চেষ্টা করে দেখো তো করতে পারো কিনা। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, এটা তুমি বাড়িতে করতে দিচ্ছি কিছুটা। ফাইন্ড দ্য, আচ্ছা এখানে না একটা কমেন্ট অন দ্য রেজাল্ট এটা এখানে বলে দিই। ফাইনালি এই যেটা পেলে তুমি এখান থেকে কমেন্ট অন দ্য রেজাল্ট, মানে কমেন্ট অন দ্য রেজাল্ট মানে তুমি ওই যে ধরো সিভি গুলো সেটা ভলিউম ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয় সেটা তুমি জাস্ট বললে। আর আরেকটা প্রবলেম দিচ্ছি, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ del Cp by del P at constant temperature for a gas obeying the equation of state obeying the equation of state। 1 নম্বর P into V minus NB equal to nRT। 2 হচ্ছে P plus n square A by V square into V equal to nRT। আর থার্ড তো অবশ্যই ভ্যান ডার ওয়াল গ্যাস, P plus n square A by V square into V minus NB equal to nRT। এটা হলো এখান থেকে এবার ফাইনালি বললাম কমেন্ট অন দ্য রেজাল্ট। ওই আর কি যে সিপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার কি প্রেশার না সেগুলো তোমাকে বলতে হবে। আর একটা প্রবলেম দিচ্ছি, so that a gas for which
del H by del P at constant T equal to 0, Vটা is proportional to temperature. তাহলে দেখা যায় একটা গ্যাস যার জন্য del H by del P at constant T equal to 0, তার জন্য হচ্ছে কি না Vটা proportional to temperature হবে। আর আরেকটা প্রবলেম দিই, so that the necessary and sufficient condition for a gas to be ideal is that del U by del V at constant T equal to 0 as well as del H by del P at constant T equal to 0. আর del U by মানে মানে শুধুমাত্র del U by del V at constant T equal to 0 হলে সেটা আইডিয়াল গ্যাস হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র del H by del P at constant T equal to 0 হলে সেটা যে একটা আইডিয়াল গ্যাস হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু দুটো যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু তোমার ওটা আইডিয়াল গ্যাস হবে। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা প্রবলেম তোমায় দিলাম, অনেক কিছু কষে দিয়েছে, দু একটা কষতে দিচ্ছি, তুমি দেখবে একটু চেষ্টা করবে যেটা যেটা পড়ানো হয়েছে আজকে ক্লাসের মধ্যে যেটা পড়ানো হয়েছে সেটা যদি তুমি ঠিকঠাক করে দেখো তাহলে কিন্তু কাজগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। তাহলে বলো যা পড়িয়েছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলে নাও। বলো কিছু অসুবিধা আছে? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পরের দিন আমরা অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস নিয়ে কথাবার্তা বলবো। অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস মানে মূলত হচ্ছে তোমার ওই যেটা তো মানে খুব কমন, এই যে ধরো আইডিয়াল গ্যাস অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সব করো না, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ সেই জিনিসগুলো আর কি। হ্যাঁ, অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেট এইটা নিয়ে আজ আমাদের নেক্সট দিন টোটাল আলোচনাটা চলবে আর কি। এইটা অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে প্রেসার ভলিউম টেম্পারেচার প্রেসার, হ্যাঁ তারপরে প্রেসার টেম্পারেচার বিভিন্ন রকম রিলেশনস গুলো আছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা ভ্যান্ডাল গ্যাসের ক্ষেত্রে, সেগুলোকে এখানে বের করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক এখানে প্রবলেম আছে আর কি, যে অ্যাডায়াবেটাস স্টিপার দ্যান ডাইসোথাম বা রিভার্সিবল এক্সপানশনের জন্য ফাইনাল ভলিউম সমান হলে তোমার কোন ওয়ার্কটা বেশি হবে, অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্কটা না আইসোথার্মাল প্রসেসে ওয়ার্কটা বেশি হবে, এইসব অনেক জিনিসপত্র আছে আর কি, সেটা আমরা ভাববো। তো অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস এইটা নিয়ে আমাদের নেক্সট দিন আলোচনা হবে। আমার মানে আজকে এইখানে বন্ধ করে দেওয়া যাবে, মানে আমি আর কিছু পড়াবো না, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলে নাও। এন্ড অফ লেকচার আজকে 9। বলো তোমাদের দিক থেকে কিছু বলার থাকলে বলো। বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা পোর্শন কিন্তু থার্মোডাইনামিক্স আছে, আমি দেখেছি। মানে তুমি পাতায় যদি হিসেব করো তাহলে কেমিস্ট্রিতেও প্রচুর আছে আর ফিজিক্সেও প্রচুর আছে। হ্যাঁ, বুঝেছো, ওই জন্য এটাকে মানে ঠিক করে করবে কিন্তু, মানে এটা 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 থেকে মানে কম্পিটিটিভ এক্সামে না অনেক কোশ্চেন্স আসবে, অনেক কোশ্চেন আসবে আর কি। থার্মোডাইনামিক্স থেকে অনেক কোশ্চেন্স আসে, এবারে সেখানে ওই খুব কঠিন কোশ্চেনও যাতে তুমি হ্যান্ডেল করতে পারো আর কি, সেইটাকে ভালো করে জোর দেওয়ার দরকার আছে। হ্যাঁ, যে যত শক্ত কোশ্চেনই হোক, আমি যে চ্যাপ্টারগুলোকে পড়ছি সেই চ্যাপ্টার থেকে আমি সব কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। আর আমার ওই মানে কোনটা যেন দেয়া হয়নি একটা বলেছিলিস, মানে এটা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন গুলো দেয়া হয়নি, তাই তো? মানে মৌকোয়েল মানে একবার বলেছিলি না?